নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। বড়সড় সাফল্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। পাচারের আগেই আটক করা হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো আজ। জলপাইগুড়ি নাগরিক সংসদের ডাকে রাত দখল কর্মসূচি অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। রবিবার রাত 11:30টায় শুরু হয় এই কর্মসূচি। সারা রাত জাগার পর সোমবার 5:30টায় শেষ হয় এই কর্মসূচি। উল্লেখ্য, জলপাইগুড়িতে রাত দখল কর্মসূচির পার্ট 3 শুরু হলো। আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে শুরু হয়েছে রাত দখল। বহু নাগরিক এদিন রাতে কদমতলা মোড়ে জমায়েত হয়েছিলেন। ছিল বিশাল পুলিশ বাহিনী, ছিল জলপাইগুড়ি মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকেরা। আমরা যা বলবো তাই করো, তাহলে তুমি কলেজে আছো, যদি না করো তাহলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে শিলিগুড়িতে হলো অভয়ার রাত। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে চলছে অভয়ার রাত। উল্লেখ্য, গত আগস্ট মাসের 8 তারিখ অর্থাৎ 9 তারিখ ভোরে কলকাতার আরজিকর হসপিটালে ঘটে নিন্দনীয় ঘটনা। সেদিন ছিল গোটা বাংলার জন্য এক কালো রাত। কেননা এদিন কলকাতার আরজিকর হসপিটালে অভয়ার সাথে ধর্ষণ করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং এরপর থেকেই শুরু হয় দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদ। যেমন রাজনৈতিক সংগঠনগুলি পথে নামে, ঠিক তেমনি অরাজনৈতিক সংগঠনগুলিও এই ঘটনার প্রতিবাদে সরব হন। কিন্তু এসবের মাঝেই কেটে গিয়েছে সম্পূর্ণ একটি মাস। এখনো বিচার অসমাপ্ত, মূল অভিযুক্ত এখনো অধরা। তাই রবিবার রাতে অভয়ার মৃত্যুর 1 মাস পূর্তি হওয়ায় রাজ্য জুড়ে প্রতিবাদে সরব প্রত্যেকেই। এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে রাজ্য জুড়ে অভয়ার রাত পালন করা হচ্ছে। ঠিক তেমনি শহর শিলিগুড়ির বাঘা যতীন পার্কে এদিন রাত 12টা থেকে অভয়ার রাত পালন করা হয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে এদিন সারা রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়িতেও বহু মানুষ এই সংগঠনের হয়ে প্রতিবাদে সরব হন। মূলত বিচারহীন 1 মাস এবং বিচার পেতে এই ডাককে সামনে রেখেই এদিন এই প্রতিবাদে সরব হন সকলে। রাস্তায় একটা মেয়ে ছোট কাপড় পরে গেলে তখন তোমার নজর যাচ্ছে ওই দিক দিয়ে, নিজের মার উপরে যায় না কেন ভাই? কারণ তুমি দেখছো না ওইভাবে, তোমার মনে হচ্ছে এটা দেখা উচিত, এটা দেখা উচিত না। তোমার মধ্যে তাহলে উচিত জ্ঞান আছে, কিন্তু তুমি জানো কোথায় উচিত জ্ঞানটা কাটাতে হয়, তাই না? সুতরাং ওইটা পাল্টাতে হবে। ছোটোর থেকে বাড়িতে কালচার পাল্টাতে হবে। না হলে একটা মেয়ের পিছনে একটা পুলিশ দাঁড়ানো গিয়ে সম্ভব না, প্রত্যেকটা ঘরে একটা পুলিশ দাঁড়ানো গিয়ে সম্ভব না। কালচার পাল্টাতে হবে, রেপিস্ট মেন্টালিটি পাল্টাতে হবে। আরজি করের ঘটনার পর কিছু প্রত্যেককে উঠে বেরিয়েছে বিভিন্ন মহলে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, পাশাপাশি আরজি করেও অনেক দুর্নীতি বেরিয়ে এসেছে। সেখানে অনেকেই অভিযোগ করছেন রাজনৈতিক হাত রয়েছে। তবে আমাদের শিলিগুড়ির যদি অভয়ার কথাটা বলি, তাহলে 1 বছরের মধ্যেই বিচার হয়ে গিয়েছে। শিলিগুড়ির সব থেকে দ্রুততম পক্সো কেসের মধ্যে বিচার যদি হয়, তাহলে মাটিগাড়ার অভয়ার কেস, যেখানে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। তাহলে কেন 1 মাস লেগে যাচ্ছে এত বড় একটি ঘটনা, যেখানে দেশ তোলপাড় এই আরজি করের ঘটনাকে নিয়ে? আপনার কি বলে মনে হয়? দেখুন, আমার তো মনে হয় যে এই ঘটনাটার মধ্যে আমরা যখন প্রথম এটার বিরুদ্ধে করা শুরু করেছিলাম, প্রোটেস্ট করা শুরু করেছিলাম, তখনকার অবস্থা আর আজকের অবস্থার মধ্যে বিশাল পরিবর্তন হয়েছে। কারণ এখানে প্রচুর রাজনৈতিক অভিসন্ধি কাজ করছে এবং সেইটা মানে বিচার ব্যবস্থার উপরে বা তদন্ত ব্যবস্থার উপরে তার প্রতিফলন হচ্ছে কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে আমার মনে হয় কোথাও না কোথাও এফেক্টও হচ্ছে। প্রতিফলন হয় তাহলে কি বিচারটা বিলম্ব হবে বলে মনে হয়? এখন এই পাক্ষিকভাবে আমি তো সেটা বলতে পারছি না, তবে কিছু না কিছু এফেক্ট তো হচ্ছেই, সেইটা তো অবশ্যই। কিন্তু হ্যাঁ, এইটা জানি যে আপনার প্রথম প্রশ্নের উত্তরটাই যেটা আমি দিলাম, যে সিস্টেমে বা কোর্টে বিচার সেইটাতে সময় লাগে। কেন কি প্রচুর পর্যায় থাকে, যেই পর্যায়গুলো কিছু করার নেই, সেগুলো সাংবিধানিক পর্যায়, সেগুলো মানে পর্যায় একের পর এক করতেই হবে। জলপাইগুড়ির মহিলা কলেজে এবার বার্ষিক অধিবেশন। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের আগামী বার্ষিক অধিবেশন জলপাইগুড়ি শহরের প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে।
আগামী জানুয়ারি মাসের 17, 18, 19 তারিখ এই 3 দিন ধরে চলবে এই অধিবেশন। এই অধিবেশনে 400-এরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। প্রতিবেশী দেশগুলি থেকে 40-50-এরও বেশি প্রতিনিধি এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। তরুণ গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ আজ কলেজের অধ্যক্ষের সাথে তারা কথা বলেন। বিভিন্ন প্রান্তে ছড়িয়ে এই অধিবেশনটা করা, যাতে প্রতিটি এলাকার মানুষের সাথে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের পরিচিতি ঘটানো যায়। তো আমাদের এই যে 40তম বার্ষিক অধিবেশন আগামী জানুয়ারি মাসে হওয়ার কথা আছে, আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। সেই অধিবেশনটা করার জন্য আমরা এই কলেজে এসেছিলাম, পিডি উইমেন্স কলেজ। আপনারা এটাও জানেন যে পিডি উইমেন্স কলেজ 75 বছর বয়সে পা দিচ্ছে। তাহলে এইরকম একটা গর্বিত প্রতিষ্ঠান, মানে যার জেলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে কলেজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তো সেই কলেজে আমরা যদি এই অধিবেশনটা করতে পারি, এই নিয়ে প্রাককথনের জন্য আমরা এসেছিলাম। তাতে কলেজের অধ্যক্ষের সাথে আমাদের কথা হলো, উনি সাগ্রহে এই অধিবেশনটা এই কলেজে করার জন্য রাজি হয়েছেন। এবং আমরাও ভাবছি এই কলেজের যে পরিবেশ, এই কলেজের যে শিক্ষা বিস্তারের তার যে ভূমিকা, এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা এই কলেজে আগামী অধিবেশনটা করার কথা ভাবছি। এতে কি সুবিধা হবে ছাত্রীদের? এতে ছাত্রীদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ইতিহাস চর্চা। তো একটা আগামী দিনে অনেকে ইতিহাস গবেষণার সাথেও সম্পৃক্ত হয়, এবং গবেষণার সাথে সম্পৃক্ত হতে গেলে যেমন পেপার লিখতে হয়, আর্টিকেল তৈরি করতে হয়, গবেষণার পদ্ধতি প্রকরণ কিভাবে হয় সেগুলো জানার দরকার হয়। একটা কলেজে এই ধরনের অনুষ্ঠান করলে কলেজের যে ছোট ছোট বাচ্চারা যারা আন্ডার গ্র্যাজুয়েট পড়াশোনা করছে, তারা এগুলোর সাথে যত পরিচিতি হবে, তাদের ফোকাস এরিয়াটা তত বাড়বে। এবং ফোকাস এরিয়াটা যত বাড়বে, আগামী দিনে কেন ইতিহাস পড়া উচিত, ইতিহাস পড়লে কি হয়, দেশের সংস্কৃতিকে কিভাবে জানা যায়, এগুলোর এই ধরনের অধিবেশনগুলোতে তারা যতই নিজেদেরকে একাত্ম করতে পারবে, ততই আগামী দিনে তাদের ইতিহাস চর্চার যে অভিমুখ, সেটা অনেক পরিষ্কার হবে। টোটো চালকদের ভিড় এখনো কমছে না। প্রত্যেক দিনই কয়েকশো টোটো চালক কাগজ জমা দেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন জলপাইগুড়ি পৌরসভায়। জলপাইগুড়ি পৌরসভায় এখনো চলছে টোটো চালকদের নাম নথিভুক্ত করার কাজ। রোজই কয়েক শতাধিক টোটো চালক জলপাইগুড়ি পৌরসভায় এসে লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গাড়ির কাগজ অন্য নামে হওয়ার জন্য বেশ কিছু টোটো চালককে ফিরে যেতে হচ্ছে। যদিও টোটো চালকদের বক্তব্য, পুরনো টোটো কিনেছি, নতুন কাগজ কেউ দিচ্ছে না, তাই আমরা কি করব, এই পরিস্থিতির মধ্যে আছি। জানা গিয়েছে এখনো পর্যন্ত জলপাইগুড়ি পৌরসভায় প্রায় 5000 টোটো চালক তাদের টোটোর নাম নথিভুক্ত করেছেন। কয়টার থেকে দাঁড়িয়ে আছে? এখানে প্রায় 2টা, হ্যাঁ 11টা থেকে। 11টা থেকে কি জন্য? এই যে ফর্ম নেবেন? কুপন পেয়েছেন? হ্যাঁ, কুপন পাইছি। গাড়ির কাগজ বা অন্য ওগুলো কাজ হচ্ছে? হ্যাঁ, মানে আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যারা কাগজ নিতে আসছে, মানে অন্য ধরনের কাগজ, উল্টাপাল্টা কাগজ, নিজস্ব কোনো কাগজ নেই বেশিরভাগ টোটো চালকের দেখা যাচ্ছে। সেটা কেন আসলে? সেটা তো আমি কি করে বলবো, এটা তো জানি না। গাড়ি আছে, আমরা সেই গাড়িটা কিনে নিচ্ছি, সেটা কোর্টের থেকে এফিডেভিট করছে, সেটা ওইটাতে হচ্ছে না। তাহলে কি করবেন তাহলে আপনারা? এবার কি করে হবে, মানে আমাদের যে আমরা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি, অনেকে নতুন গাড়ি কিনতে পারে নাই, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের নামে বিল যাচ্ছে। এবার ওই বিলটা তো শোরুমের থেকে আমাদের পসিবল না, দিবে না। সেক্ষেত্রে এফিডেভিট করে নিয়ে আসলে বলছে যে হবে না। তাহলে মানুষ যাবে কোথায়? আমরা টোটো চালকে যাবো কোথায়? টোটো চালানো বিপজ্জনক হয়ে যাচ্ছে। বিপজ্জনক হচ্ছে। এরপর তারপরে একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছে, টাকা জমা নেওয়ার, এই করার। এটা রুলস চেঞ্জ হইতেই থাকে। তো আমরা কোথায় যাবো সাধারণ পাবলিক? টোটো চালক। বড় সাফল্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। পাচারের আগেই উদ্ধার হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ। বিশ্বস্ত সূত্রে জানা যায়, দিল্লি থেকে অসমে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণের এই কাপ সিরাপ। আজ জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় একটি লরি থেকে আটক করা হয়েছে 11,000-এরও বেশি কাপ সিরাপের বোতল। ট্রাক ভর্তি মোসাম্বি লেবুর আড়ালে এই ব্যাপক পরিমাণ কাপ সিরাপ অসমে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। এর বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। ফেন্সিডিল নামক নিষিদ্ধ এই কাপ সিরাপ পাচারের অভিযোগে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। কিরকম ব্যস্ত? গত কয়েকদিন ধরে টোটো নিয়ন্ত্রণ করে যথেষ্টই সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি জলপাইগুড়ি পুরসভার।
যেখানে শহরে 5,000 টোটো চলাচলের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, সেখানে সেই সংখ্যাটি বর্তমানে 5,500 করা সম্ভব হয়েছে বলে দাবি। এ বিষয়ে সোমবার জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, জলপাইগুড়ি শহরে 2,29,000 মানুষের বসবাস। সেখানে দাঁড়িয়ে শহরের মানুষের চলাচলের ভীষণ সমস্যা হচ্ছিল। টোটো যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারতাম তাহলে শহরের বুকে অ্যাম্বুলেন্স চলাচলেরও সমস্যা আরো বাড়ত। পথ চলতি সাধারণ মানুষের সমস্যা হচ্ছিল, দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছিল। জলপাইগুড়ি পুরসভা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আরটিও সকলের সাথে বৈঠক করে টোটো নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করে। জলপাইগুড়ি শহরের পাশাপাশি খড়িয়া, পাহাড়পুর, পাতকাটা, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো শহরের বুকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। টোটোর সংখ্যা পর্যালোচনা করে অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো শহরে চলাচলের অনুমতি দেওয়া যায় কিনা তা পরবর্তীতে চিন্তা ভাবনা করা যেতে পারে। একদিকে যেমন টোটোর চালকদের জীবিকা রক্ষা করতে হবে, তেমনি শহরের মানুষদের চলাচলের বিষয়টিকেও প্রাধান্য দিতে হবে। শহরে ঢুকতে মোট 8টি পয়েন্টে টোটোর স্ট্যান্ড তৈরির চিন্তা ভাবনা করা হচ্ছে। এদিকে জলপাইগুড়ি শহরে চলাচলের জন্য যে সকল টোটো চালকেরা রেজিস্ট্রেশন করেছেন তারা শহরের বাইরে যাতে টোটো না চালান সে বিষয়েও বলা হয়েছে। অন্যদিকে টোটো রেজিস্ট্রেশনের জন্য পুরসভার তরফে আজই কুপন দেওয়ার শেষ তারিখ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। বিষয়টা হচ্ছে যে জলপাইগুড়ি পৌরসভা জানে যে এই শহরের বুকে 2,29,000 মানুষ থাকে এবং প্রতিদিন প্রায় 3.5 লাখের উপর ফুটফল হয়, মানে এই শহরে মানুষ থাকে, আসা যাওয়া করে, পুজোর সময় আরও বেশি। তা টোটো যদি নিয়ন্ত্রণ করতে আমরা না পারতাম তাহলে কিন্তু যেটা হবে, শহরের বুকে একটা অ্যাম্বুলেন্স থানা মোড় থেকে সদর হসপিটাল যেতেই অনেক সময় লেগে যাচ্ছে এবং তারপরে 10 তলায় যেতে অনেক সময় লেগে যাচ্ছে মেডিকেল কলেজে। অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ছে, পথ চলতি মানুষ হাঁটাচলা করতে পারছেন না। তা আমরা জলপাইগুড়ি পৌরসভা, পুলিশ প্রশাসন, আরটিও, পরিবহন দপ্তর, জেলা প্রশাসন সবাই মিলে মিটিং করে আমরা এতদিন ধরে সব টোটোকে, যারা জলপাইগুড়ি শহর, অরবিন্দ অঞ্চল, আপনার পাহাড়পুর, পাতকাটা এবং খড়িয়ায় যে নিজে টোটো চালক সেই খালি টোটো চালাতে পারবে এবং তার বৈধ কাগজপত্র থাকতে হবে। আজ অবধি আমরা যেটা 5,000 টার্গেট রেখেছিলাম, দেখা যাচ্ছে সেটা 5,500-এর কাছাকাছি পৌঁছেছে এবং আজকে অবধি কুপন দেওয়ার ডেট শেষ এবং প্রচুর টাকা জমা পড়েছে। আর 2-1 দিন লাগবে আমাদের সমস্ত টাকা জমা করে এটা কমপ্লিট করতে। তারপরে আমরা দেখব যে কত নাম্বার অফ টোটো হলো। আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা কথা ক্লিয়ার করি, আমরা কিন্তু ওই একটা কথা হচ্ছে গ্রামের টোটো আটকানো হচ্ছে। খড়িয়া, অরবিন্দ, পাহাড়পুর, পাতকাটা এরাও তো গ্রাম, কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, অন্যান্য ক্ষেত্রে যারা অনেক দূরের মানে গ্রাম রয়েছে সেক্ষেত্রে আমরা এটা কিন্তু টোটো রুট, ধরুন কেউ গড়ালবাড়ি থেকে এসে পার্কের মোড়ে নামলো, আসলো, তাহলে এটা তার রুটটা সে পেয়ে গেল। আবার পার্কের মোড় থেকে কদমতলায় কেউ গেল, সেটা এই 4টা অঞ্চল এই টোটো নিয়ে গেল। আমরা প্রতিটা 8টা সেক্টরে পয়েন্টে আমরা কিন্তু টোটো স্ট্যান্ডও করতে চলেছি এপার ওপারে পৌরসভার তরফ থেকে। এবং আরেকটা জিনিস আমরা যেটা বলতে চাইছি, জলপাইগুড়ি শহরে যে যারা টোটো চালক রয়েছে, যারা পৌরসভার অধীনে রেজিস্ট্রেশন করেছেন, তারা এই 4টে অঞ্চল যারা জলপাইগুড়ি শহরে চালাচ্ছে তার বাইরে তারা যেন টোটো নিয়ে না যান, এটা আমরা তাদের কাছে অনুরোধ করছি এবং গ্রাম পঞ্চায়েতগুলোকে, অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলোকে অনুরোধ করছি, যেমন মণ্ডলঘাট, গড়ালবাড়ি, এইবার নাম্বারগুলো দেখার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো আর কোনো অঞ্চলের টোটো আমরা বাড়াতে পারবো কি, আদৌ পারবো কি পারবো না। কারণ একাধারে আপনার টোটো চালকদের জীবিকা যেমন রক্ষা করতে হবে, অন্যধারে কিন্তু এই 2,29,000 মানুষকে কিন্তু বাঁচার অধিকার দিতে হবে, পথ চলার অধিকার দিতে হবে, তাদের যে অ্যাক্সিডেন্টে কোনো অঘটন না হয় তা দেখতে হবে। অ্যাম্বুলেন্সের জন্য যদি কোনো পেশেন্ট যেন আটকা পড়ে তার জন্য কোনো অঘটন না হয় তা দেখতে হবে। তো এই ভারসাম্যটা আমাদের পৌরসভাকে বজায় রাখতে হবে, কারণ পৌরসভা একটা ভারতবর্ষের 3য় এবং 73 এবং 74তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে পৌরসভা কিন্তু একটা সরকার, 3য় সরকার, লোকাল সেলফ গভর্নমেন্ট। তাই সেই নৈতিক দায়িত্ব আমাদের আছে, তাই জন্য আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করছি। করম পুজোর আগে মাল ব্লকের ডামডিংয়ে সরকারি তরফে হলো মাদল বিতরণ কর্মসূচি। করম পুজোর আগে সোমবার সকালে মাল ব্লকের ডামডিং বাজারে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন চা বাগানের আদিবাসী শ্রমিকদের 20 থেকে 25টি গ্রুপকে ধামসা ও মাদল দেওয়া হলো। সকল গ্রুপের হাতে ধামসা, মাদল, বাঁশি, ঘণ্টা সহ অন্যান্য সামগ্রী তুলে দিলেন মাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বাবুয়া প্রসাদ। এদিনের এই অনুষ্ঠানে বাবুয়া প্রসাদ ছাড়াও ছিলেন ডামডিং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারা শৈব্য, অঞ্চল সভাপতি নবীন টোপ্প সহ অন্যান্যরা। এদিন ধামসা মাদল হাতে পেয়ে খুশি হয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এদিন আনন্দে ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যে মেতে ওঠেন সকলে।
আমরা প্রত্যেক বছরই মমতা ব্যানার্জি যখন থেকে আমাদের সরকার 2011 থেকে সরকার আসার পরে, আগে তো আমরা যে সরকার ছিল তখন কোনো সময় ধামসা মাদল বা কোনো সময় সরকারের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন হয়েছে কোনোদিন শুনি নাই। যখন থেকে এই সরকার আসছে আর আমাদের মালবাজারে যখন বিধায়ক PCW মিনিস্টার হয়েছে, ট্রাইবাল মিনিস্টার হওয়ার পরে থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। গত বছরও আমরা অনেক ধামসা মাদল বেঁধেছিলাম ডামডিম অঞ্চলে, এইবারও আমরা ডামডিম অঞ্চলে বুলুদার নেতৃত্বে বুলুদার দেন ওনার ডিপার্টমেন্ট থেকে আর মমতা ব্যানার্জির সহযোগিতা থেকে আজকে আমরা 16 সেট এখানে ধামসা মাদল অঞ্চলে প্রত্যেক বাগানে এক সেট করে আমরা দিয়েছি। তাতে করম পূজার খুব সুবিধা, খুব আনন্দভাবে ওরা মানাবে। বন দপ্তরের খাঁচা ভেঙে পালিয়ে গেল চিতা। পালানোর সময় চা বাগানের এক চৌকিদারকে জখম করে পালালো চিতাটি। বেশ কিছুদিন ধরে ডুয়ার্সের আমবাড়ি চা বাগানে চিতার উপদ্রব হচ্ছিল। বন দপ্তর থেকে খাঁচা পাতা হয়েছিল চা বাগানের 16-17 নম্বর সেকশনে। সোমবার সকালে খাঁচায় ধরা পড়ে একটি চিতাবাঘ। চিতা দেখতে প্রচুর উৎসাহী মানুষ খাঁচার সামনে জড়ো হন এবং হঠাৎই কমজোরি খাঁচার দরজা ভেঙে চিতাটি বাইরে বেরিয়ে আসে। বেরোনোর সময় সামনে দাঁড়িয়ে থাকা বাগানের সর্দারকে জখম করে। বর্তমানে বাগানের সর্দার হাসপাতালে চিকিৎসাধীন। খাঁচায় আটকে আবার খাঁচা থেকে চিতাবাঘ পালানোর ঘটনায় আতঙ্কিত চা বাগানের মানুষ। চঞ্চলকে মার লাগনি একদম সং বাগে একদম এক ঝাঁপ। কি হয়েছে আমবাড়ি? অ্যাকচুয়ালি খাঁচাতে বাঘ ফসছিল, ফসার পরে তো সাধারণ পাবলিক তো ভিড় হবেই দেখার জন্য। পাবলিক যখন ভিড় হয়ে গেছে, বাঘ উত্তেজনা, প্রচণ্ড উত্তেজনা হয়ে গেছে। উত্তেজনা হওয়াতে কিন্তু আমার যে মনের ধারণা যে বাঘের যে খাঁচাটা ছিল সেটা উইক ছিল। যখন বাঘ অত্যাধিক উত্তেজনা হয় যে খাঁচার মধ্যে অত্যাচার করা শুরু করছে, সেটাকে যে খাঁচা কন্ট্রোল করতে না পারায় বাঘ খাঁচা থেকে বের হয়ে। যদি খাঁচাটা মজবুত থাকতো তাহলে হয়তো বাঘ বাইরে হতে পারতো। তারপরে কি হলো, কাউকে ঘায়েল করেছে? হ্যাঁ, একজনকে যখন বের হয়ে পালানোর সময় একজনের বুকের মধ্যে থাবা বসিয়েও পালিয়ে গেছে। তার ছেলেটার নাম হচ্ছে চঞ্চল দাস। চঞ্চল দাস বয়সটা কত হয়তো পারেন? বয়স মোটামুটি 45। আচ্ছা, এরকম ঘটনা কি কখনো শুনেছেন? আমি এরকম ঘটনা আজ অব্দি শুনি না যে বাঘ ফসার পরে খাঁচার থেকে পালিয়ে যায়। কি বলবেন ডিপার্টমেন্টকে? ডিপার্টমেন্টের এটা সমস্ত দায়িত্ব। ডিপার্টমেন্ট খাঁচা যখন দিয়ে গেছে তখন খাঁচাটাকে থরোলি চেক করা উচিত ছিল যে খাঁচাটা কোথাও ড্যামেজ আছে কি না। আজকে এত কষ্টে বাঘ ধরার পরে বাঘ যখন পালিয়ে যায়, এত মানে উগ্র প্রাণী, তারপরে কালকে যদি এই অ্যাকশনটা বাঘটা আরও কোনো মানুষের উপরে বা কারোর উপরে নেয় তো তো ভয়ঙ্কর ব্যাপার করবে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। রাত দখলের পর এবার শিলিগুড়িতে হলো ভোর দখল। আজ 9 সেপ্টেম্বর। গত মাসে আজকের দিনে কলকাতার বুকে ঘটে যায় এক অমানবিক ঘটনা। কলকাতার আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আন্দোলন ও প্রতিবাদে সরব হয় সকল স্তরের মানুষেরা। চলে লাগাতার রাত দখল কর্মসূচি। কেটে গিয়েছে 1 মাস। মূল অভিযুক্ত শাস্তি এখনো অধরা, বিচার এখনো মেলেনি তিলোত্তমার। তাই সোমবার ভোরে এই নির্মম ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে সরব হয় সচেতন সমাজের ব্যানারে সাধারণ নাগরিকেরা। এদিন এই অমানবিক ঘটনার 1 মাস পূর্তিতে শিলিগুড়ির বুকে রাত দখলের পাশাপাশি প্রথম ভোর দখল কর্মসূচি গ্রহণ করা হয়। মূলত শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, বিশিষ্ট খেলোয়াড় থেকে শুরু করে সমাজকর্মী, মনোবিদ সহ সাধারণ নাগরিকেরা এই সচেতন সমাজের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ তুলে ধরে।
অবিলম্বে মূল দোষীদের ধরে তিলোত্তমা সঠিক বিচারের দাবি জানান তারা। এছাড়াও এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে এদিন এই কর্মসূচিতে যোগদান করেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ যেমন উগরে দেন, ঠিক তেমনি তিলোত্তমার সঠিক বিচার চেয়েও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। আমি আজকে এখানে দাঁড়িয়ে এই আন্দোলন যখন হচ্ছে, আমি রাজ্যের সমস্ত প্রতিবাদ যারা করছেন তাদের কাছে আমি বলবো, আমাদের সুপ্রিম কোর্টের রায়ও বেরোবে, আমরা অপেক্ষায় আছি। একটা সরকার বিরোধী আন্দোলন যারা করছেন তাদের একটা মহামঞ্চ তৈরি হোক, সরকার বিরোধী মহামঞ্চ, যারা এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি সমস্ত পুলিশ কর্মীর কাছে আহ্বান রাখতে চাই, থানা, ব্যারাক, আউটপোস্ট, ট্রাফিক সমস্ত জায়গায় দাঁড়িয়ে যে পুলিশের জন্য, যে গুটি কয়েক পুলিশের জন্য আজকে পুলিশের উর্দির এই জঘন্যতম একটা আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, তাদেরকে যে সমস্যা, মুখ দেখানো সমাজে সমস্যা হচ্ছে, পুলিশ কর্মীদের কাছ থেকে আমি এটা শুনেছি, আমার বন্ধুরাও অনেক পুলিশ আছে, বলছে যে আমাদের জীবনে এই ধরনের পুলিশের প্রতি মানুষের তীব্র ক্ষোভ, তীব্র দেশ, এইটা কখনো আমরা দেখিনি। ফলে পুলিশ ব্যারাক থেকে, পুলিশ থানার থেকে, পুলিশ আউটপোস্ট থেকে, পুলিশ ট্রাফিক থেকে, পুলিশ কোয়ার্টার থেকে আওয়াজ উঠুক। কলকাতা পুলিশের সিপি, ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থের যে অপসারণ ওনার পরিবার, নির্যাতিতার পরিবার চেয়েছে, সেটা সরকার মান্যতা দিক, নাহলে পুলিশের অভ্যন্তর থেকে ওনাদের বিরুদ্ধে আওয়াজ উঠুক। এইটা আমি অবশ্যই আপনাদের সামনে রাখতে চাই। এবং তার পাশাপাশি কতিপয় পুলিশ অফিসার এবং স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত ব্যক্তিরা আজকে এখনো এত প্রশ্নের পরেও যারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং সিবিআইকে এই কাজ করতে হবে। কলকাতায় মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মাল ব্লকের বাগরাকোটের চান্দা কোম্পানিতে বিক্ষোভে সামিল হলো ভানুভক্ত সমাজের ছোট ছোট ছেলেমেয়েরা। নিহতের পরিবারের সদস্যদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী সকলের হাতে নারী নির্যাতন ও তাদের অধিকার সংক্রান্ত স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ছিল এবং স্লোগান ও বক্তৃতার মাধ্যমে নারীর প্রতি চিন্তাধারা পরিবর্তনে আহ্বান জানানো হয়। সাধারণ মানুষ বলেন, ধর্ষণ ও হত্যার মতো ঘটনা শুধু নারীর প্রতি নৃশংসতাই নয়, এ ধরনের ঘটনা মানবতার জন্য লজ্জা ও কলঙ্ক বয়ে আনে। এ ধরনের ধর্ষক আমাদের মধ্যে রয়েছে এবং এ ধরনের মানুষকে দমন না করলে ধর্ষণের মতো ঘটনা বন্ধ করা যাবে না। নারীকে নির্ভীক ও ক্ষমতায়িত করতে হবে। ভানুভক্ত সমাজের সদস্য রূপা বোস বলেন, ধর্ষণ ও হত্যার ঘটনায় সমগ্র ভানুভক্ত সম্প্রদায় শোকাহত। চেয়ারম্যান, সচিব ও সমাজকর্মী সমীর ছেত্রী বলেন, এমন জঘন্য ঘটনা মেনে নেওয়া যায় না। আরেক সদস্য বিধান ছেত্রী বলেন, আইন অনুযায়ী আরজি করের ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। आजकल मेडिकल कॉलेज क्षेत्र में माती शोषण पछि निर्मम हत्या गर्ने दोषीलाई फाँसी देऊ। We want justice. आरोपीलाई फाँसी देऊ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। কলেজ ও হাসপাতাল চত্বরকে জঞ্জাল মুক্ত করতে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের প্রথম ধাপের কাজ। সোমবার এই কাজের প্রকল্পের সূচনা করেন মেডিকেল কলেজের হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। গৌতম দেব জানান, মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের আনাচে কানাচে আবর্জনা স্তূপ জমা হয়ে থাকে। ক্লিনিক্যাল আবর্জনাগুলি একটি বেসরকারি কোম্পানি দ্বারা অপসারণ করা হলেও অন্যান্য আবর্জনা হাসপাতাল চত্বরে পড়ে থেকে পরিবেশকে দূষিত করে। সেই দিক বিবেচনা করে হাসপাতালের আবর্জনাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের মধ্য দিয়ে সেগুলিকে অন্য রূপ দেওয়া হবে। তিনি জানান, এই প্রকল্পের প্রথম ধাপে 40 লক্ষ টাকা ও দ্বিতীয় ধাপে প্রায় 42 লক্ষ টাকা ব্যয় করা হবে। কলেজের মধ্যে একটা ক্যাম্পাসে কোনো জায়গা, যেহেতু এটা অনেক বড় ক্যাম্পাস,
ওয়ান অফ দি লার্জেস্ট ক্যাম্পাস ইন দি স্টেট। তো এইখানটাতে একটা সলিড ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, একটা বায়োগ্যাস প্ল্যান্ট, এগুলো এখানে এমার্জ যদি করা যায় তাহলে সমস্ত দিক দিয়েই এটা সুবিধাজনক হবে। তাই আমরা অত্যন্ত আনন্দিত যে অ্যাডমিনিস্ট্রেশন, মহকুমা পরিষদ, তাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, তাদের আধিকারিকরা খুব দ্রুত এই কাজটা করেছে। প্রাথমিক পর্যায়ে 40 লক্ষ টাকা সিভিল ওয়ার্ক আর অন্যান্য মেকানিক্যাল কাজকর্ম আছে, সেটাতে খরচ হবে। এবং দ্বিতীয় পর্যায়ে প্রায় 44 লক্ষ টাকা বায়োগ্যাস প্রকল্পটা, সেটা টেন্ডার স্টেজে আছে, কিন্তু এই কাজটা শুরু হয়ে যাবে, এটা ওয়ার্ক অর্ডার আছে, সেই কাজটা এরা শুরু হবে। আর পেছন দিকে একটা ডিচ আছে একটা গর্তের মতো, সেইখানটাতে আমরা কর্পোরেশনকে একটা কাজ দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে। অন পেমেন্ট আমরা করছি কাজগুলো, ক্যাম্পাসকে পরিষ্কার করছি। আমাদের সাথে পিডব্লিউডিও কিছু কাজ করছে, এসজেডিও কিছু কাজ করে। সব এজেন্সিগুলো, সব অর্গানাইজেশনগুলো মিলে আমরা চেষ্টা করছি যে এত বড় একটা রেফারেল মেডিকেল কলেজ মেন্ট ফর দি 8 ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল, সেটা যাতে ঠিক মতো সুষ্ঠুভাবে চলে, সেটা নিয়ে এর আগে তো স্বাধীনতার পর কোনো দিন কেউ এসব দেখেনি, ভাবেনি। আমরা এসব চিন্তাভাবনা করছি এবং আমরা আশা করি যে একটা খুব এফেক্টিভ আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট, বোথ সলিড অ্যান্ড লিকুইড, এটা আমরা করে নিতে পারবো। বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবতীর গণধর্ষণ মামলায় অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সোমবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি অপূর্ব সিনহার রায়ের ডিভিশন বেঞ্চ ওই আবেদন খারিজ করেছে বলে সার্কিট বেঞ্চের বিশেষ সহকারী সরকারি আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন। জানা গিয়েছে এবছর জানুয়ারি মাসের 20 তারিখ রাতে এই ঘটনাটি ঘটে ভক্তিনগর থানা এলাকায়। পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত 6 জন বাড়িতে ঢুকে 22 বছরের বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এরপর পরিবারের পক্ষ থেকে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে। এদিকে অভিযুক্তদের মধ্যে 2 জন নাবালক থাকায় তাদের জুভেনাইল আদালতে পাঠানো হয় বলে জানা গিয়েছে। বাকিদের মামলা এখনো জলপাইগুড়ি জেলা আদালতে চলছে। সৈকত বলেন, ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় জুলাই মাসে সার্কিট বেঞ্চে জামিনের জন্য আবেদন করেছিল, যার শুনানি এদিন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি অপূর্ব সিনহার রায়ের ডিভিশন বেঞ্চে হয়। প্রায় 30 মিনিটের সওয়াল জবাবের পর ডিভিশন বেঞ্চের বিচারপতিরা সঞ্জয় রায়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বলে জানান তিনি। ভক্তিনগরে একটা কেস হয়েছিল 22শে জানুয়ারি 2024, যে কেস নাম্বার হচ্ছে ভক্তিনগর পিএস কেস নাম্বার 53/2024, এবং যেটা 20শে জানুয়ারি ভক্তিনগর থানার অধীনে একটি বাড়িতে একজন মানসিক ভারসাম্যহীন 22 বছরের নারীকে গণধর্ষণ করা হয় এবং তাতে 6 জন অভিযুক্ত ছিল এবং তাতে পুলিশ তদন্ত করে, রাজ্য সরকারের পুলিশ ভক্তিনগর থানা, এবং তারা একদম নিখুঁত তদন্ত করে তার চার্জশিট জমা করে। আজকে তার যে অন্যতম অভিযুক্ত, আরজি করে যেমন অভিযুক্তের নাম সঞ্জয় রায়, এখানেও অভিযুক্তের নাম, মূল অভিযুক্তের নাম সঞ্জয় রায়। এই সঞ্জয় রায়ের আজকে জামিনের আবেদন করেন তার আইনজীবী দেবজিৎ কুণ্ডু এবং মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আজকে তার শুনানি হয়। আমি সরকার পক্ষে জামিনের বিরোধিতা করি। আমার সাথে ছিলেন আমার সহকারী আইনজীবী ছোট্টু রায়, এবং দীর্ঘ 30 মিনিট শুনানির পর মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ আজকে তাদের জামিন নাকচ করেছে এবং একই সাথে বলেছে যারা এই ধরনের অপরাধ করে এটা সামাজিক অপরাধ, এবং যে এই ধরনের গণধর্ষণ যেটা সেকশন 376D অফ ইন্ডিয়ান পেনাল কোড, সেটা সবসময় একটা সামাজিক ব্যাধির মধ্যে পড়ে, তাই এদেরকে কোনো অবস্থাতেই জামিন দেওয়া উচিত না। শারদীয়া পুজোর আগে নানা রকম পাখির আনাগোনা জলপাইগুড়ির নদীতে। আসছে ইঁদুর ব্যাঙ খেতে ইউরোপ থেকে এই শহরে। জলপাইগুড়ির টেমসে টলটলে জলে ভিড় বাড়ছে পরিযায়ী পাখিদের। জলপাইগুড়ি জেলা বলতেই চোখের সামনে ভেসে ওঠে তিস্তা, করলা, লিজ, ঘিস, পাঙ্গা, যমুনা, জলঢাকা নদী সহ চা বাগানের সবুজ গালিচার মাথায় উকি দেওয়া হিমালয়। বহু নদী বেষ্টিত এই জলপাইগুড়ির অন্যতম একটি নদীর নাম করলা, যার বর্ণনা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনবদ্য সৃষ্টি দেবী চৌধুরানী ভবানী পাঠকের কাহিনীতে উঠে এসেছে। শহরের বুক চিরে বয়ে চলা এই করলা নদীর আরেক নাম জলপাইগুড়ির টেমস। সেই স্থানীয় টেমস নদীর টলটলে জলে পুজো আসতেই ভিড় জমায় দেশীয় পরিযায়ী পাখির দল। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই সারালি, দোচারা সহ পানকৌড়ি পাখির অবাধে নদীর জলে ভেসে যাওয়া বাড়িয়ে তুলেছে করলা নদীর সৌন্দর্যকে।
এই প্রসঙ্গে বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর রাজা রাউত বলেন, করলা নদী এই অঞ্চলের অন্যতম একটি নদী যেখানে দেশীয় পরিযায়ী পাখিদের দেখা মেলে। এছাড়াও সুদূর ইউরোপ থেকে তিস্তা এবং করলা নদীর পারে ইঁদুর ব্যাঙের খোঁজে পাড়ি দেয় ব্ল্যাক হুইল্ড বাজা, হ্যারিয়ার। মূলত এরা চিল প্রজাতির পাখি। যেহেতু অবৈধ হলেও তিস্তা এবং করলা নদী ঘেঁষে চাষবাস হয়, যার ফলে বেড়ে ওঠে ইঁদুরের সংখ্যা। সঙ্গে বর্ষায় নদীতে জন্মানো ব্যাঙ। মূলত এই খাদ্যের খোঁজেই ইউরোপ থেকে পাড়ি জমায় এই পাখির দল। দেখো, আমরা ছোটোবেলার থেকে এই করলা নদীকে দেখে আসছি। করলা নদীটা তো আজকে একটা নালায় পরিণত হয়েছে। আগে তো করলা নদী একটা দারুণ সুন্দর একটা জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে এবং আমরা টেমস নদী বলে বলতাম, জলপাইগুড়ি টেমস নদী। তা সেই করলা নদীতে আমি আগে কখনো, আমার তো অনেক বয়স হলো, আগে কখনো আমি দেখিনি যে হাঁসরা এখানে আসছে। তিস্তা ওইদিকে হতো, কিন্তু এবার দেখছি প্রচুর হাঁস, বিভিন্ন জাতের সমস্ত হাঁস এই ব্রিজের ওপাশ থেকে, যে মাঠের উল্টো দিকে এই জায়গাটাতে সব প্রচুর হাঁস এসেছে এবং যেটা অত্যন্ত সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগছে। এবং এই যে একটা অনুভূতি যে সামনে আমরা বিভিন্ন প্রজাতির বহু দূর থেকে কোথায় থেকে সব আসে হাঁস, তারা এখানে এসে বিচরণ করছে, এটা আমাদের খুব আনন্দ দিচ্ছে। এছাড়াও রকমারি পাখিও দেখা যাচ্ছে। হ্যাঁ, পাখিও, হ্যাঁ, এটাও সত্যি কথা। আমি এটাও দেখেছি, অনেক রকমের পাখি এখন আসছে। জানি না কেন, কোথা থেকে আসছে, কিন্তু বহু প্রজাতির পাখিও দেখেছি আমি। নদীর বৈচিত্র্য কি ফিরে আসছে মনে হয়? না, নদীর বৈচিত্র্য তো প্রতিবারই শুনি যে মাস্টার প্ল্যান করা হবে, এই হবে, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। নদীটা দিনের পর দিন একটা নালায় পরিণত হচ্ছে। তো এটা তো আমাদের কাছে খুব বেদনাদায়ক। এই নদী নিয়ে আমরা গর্ব করতাম, সেই নদীটা আমার মনে হয় এটা এর সম্পর্কে যারা বা এর ব্যাপারে যারা জড়িত, তারা উদ্যোগ নিয়ে এই নদীটাকে বাঁচানোর চেষ্টা করুক। এটা আমাদের জলপাইগুড়ির একটা প্রাণ। মধ্যে মূলত আমরা দেখি সারালি বলে একটা এখন স্থানীয় পরিযায়ী হিসেবে আমরা ধরছি, সেটা চলে আসছে। বড়, মাঝারি এবং ছোট ধরনের পানকৌড়ি চলে আসছে। তারপর দোচারা বক চলে আসছে। তারপর কাস্তে চেরা আরেকটি বক আছে, সেটা ওই বক জাতীয় প্রাণী, সেই পাখিটি সেটা চলে আসে। এরকম আরও বেশ কিছু পাখি আছে, যেমন আমরা এগুলো তো সবই হচ্ছে জলকে কেন্দ্র করে থাকা পাখি। এর বাইরে বিদেশ থেকেও প্রচুর পরিযায়ী পাখি আছে, যেমন ব্ল্যাক বাজা আমরা বলি, ব্ল্যাক উইংড বাজা, অর্থাৎ কাইন্ড অফ এটা এক ধরনের চিল আর কি, এক ধরনের সেই চিলকে আমরা দেখতে পাই। হ্যারিয়ার আরেকটা বড় ধরনের চিল, সেটা ইউরোপ থেকে এখানে চলে আসে, এগুলোকেও আমরা দেখি। এবং মূলত এই তিস্তা এবং করলা নদীর আশপাশটাতেই তার চরগুলোতে দেখা যায়, কারণ এই সময় আরেকটা বড় কারণ হয় যে এই সময়টা ইঁদুরের যেমন সংখ্যাটা বাড়ে, কারণ চাষবাস আপনারা জানেন নদীর চরে, যদিও এটা অবৈধ, কিন্তু সেখানে প্রচুর ইঁদুর বা এই জাতীয় ব্যাং ট্যাং এই জিনিসগুলো খুব বেশি পাওয়া যায়, যেটা খাবারের একটা বড় সোর্স, তাদের আসার পক্ষে এটা ভালো। আরেকটা জিনিস হচ্ছে যে এই সময় এই নদীগুলোতেও জল তুলনায় কমে যায়, যেহেতু বর্ষাকাল কিছুদিন আগেই গেছে, তো প্রচুর পরিমাণে মাছ এবং অন্যান্য গুগলি এবং জল জাতীয় কীট পতঙ্গ যেগুলো আছে সেগুলো এই সময়টা অনেক বেশি হয়। তো সেটা খাওয়ার লোভে, এবং কিছু শ্যাওলাও আছে বিশেষ প্রকার যাদেরকে খাওয়ার লোভে প্রচুর এই ধরনের পাখি এখানে আসে। ফলে এই সময়টা আমার মনে হয় জলপাইগুড়ির বাসী যারা আমরা আছি সবাইকে এদের আতিথেয়তা দেওয়া দরকার এবং এদের প্রতি সহানুভূতি দেখানো দরকার। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটান হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটান করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটান। হেয়ার স্ট্রেটনিং, স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়।
জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। ভর দুপুরে ব্যবসায়ী রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ধূপগুড়িতে। শনিবার ধূপগুড়ি ব্লকের কালীরহাট এলাকায় এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ব্যবসায়ীর নাম চন্দন রায়, বয়স আনুমানিক 35 বছর। পরিবার সূত্রে জানা যায়, চন্দন দীর্ঘদিন ধরে কালীরহাট বাজারে সবজির ব্যবসা করতেন। গত 15 দিন ধরে দোকান বন্ধ রেখেছিলেন চন্দন। এদিন দুপুরে চন্দনে ঘরের দরজা বন্ধ দেখে তার মা খোঁজ শুরু করলে তিনি চন্দনকে শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এদিকে ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এদিকে পরিবারের অভিযোগ, চন্দন বেশ কয়েকদিন ধরে জুয়াতে আসক্ত হয়ে পড়েছিল। প্রতিনিয়ত তিনি জুয়া খেলতে চলে যেতেন। অভিযোগ, কালীরহাট বাজারে দিনের পর দিন বেড়েই চলেছে জুয়ার আসক্তি, যার কারণে এক যুবককে প্রাণ হারাতে হলো। এদিকে প্রাথমিকভাবে পরিবারের অনুমান, জুয়াতে আসক্ত হয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করতে পারেন মৃত যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, যেভাবে মদ, জুয়া ও গাঁজার আসক্তি বেড়েই চলেছে দিনে দিনে, তবে পরবর্তী প্রজন্ম কি শিখবে? প্রশাসন কেন নজরদারি বাড়াচ্ছে না? গ্রামের প্রশাসন কি শীত ঘুমে? প্রশ্ন উঠলেও থেকে যাচ্ছে উত্তর অধরা। কে দাদা? কি নাম? চন্দন রায়। কখন এই ঘটনা ঘটে? 12টার দিকে। কে প্রথম দেখে? মা। আচ্ছা, কোথায় মানে ঝুলে? ঘরে। ঘরে নিজের রুমে। কেন এই দুর্ঘটনা কেন ঘটলো? এটা তাস খেলার ব্যাপার নেই। কতদিন থেকে তাসের যুদ্ধ? 15 দিন থেকে তাস খেলে আর বেড়ে, তাস খেলে আর বেড়ে। যে দোকান করতো শোনা যায়, দোকান কি খুলছিল 15 দিন? 15 দিন খুলেনি। কাদের সঙ্গে তাস খেলে? এখন কে কারা সেটা আমি জানি না, শুনি খালি। আচ্ছা, তো এখন কি পদক্ষেপ নিচ্ছ? পুলিশ কি আসছে ঘটনাস্থলে? হ্যাঁ, আসছে। নিয়ে গেছে তাদের বডি? এখন কি কোনো থানায় নালিশ করবে? নালিশ তো অবশ্যই করবে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হলেও তা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বড়সড় সাফল্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। পাচারের আগেই আটক করা হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো আজ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।